গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় নেতানিয়াহুর সমর্থন পর্যালোচনা করছেন হামাসের প্রতিনিধিরা। হামলা অব্যাহত, নিহত ৩৯ ফিলিস্তিনি। অবশেষে কাতারের কাছে ক্ষমা চেয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রীকে নেতানিয়াহুর ফোন। মিয়ানমারের রাখাইনে মসজিদগুলো ধ্বংস করে বানানো হয়েছে নিরাপত্তা ফাঁড়ি, জাতিসংঘ সমর্থিত তদন্ত প্রতিবেদনের তথ্য। টাইফুন বুয়ালোয়ে লন্ডভন্ড ভিয়েতনাম, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে, ক্ষতিগ্রস্ত ১ লাখেরও বেশি ঘরবাড়ি। এবং ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত ৩, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু শিক্ষার্থী, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। ইন্দোনেশিয়ার স্কুল ধসে নিহত হয়েছে অন্তত ৩ জন, এখনও নিখোঁজ আছেন অনেকে, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ার্জো শহরে আল খুজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের একটি ভবন ধসে এই ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সোমবার রাতভর উদ্ধারকর্মীরা অক্সিজেন ও পানি সরবরাহ করে আটকে পড়াদের জীবিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্বাস প্রশ্বাসের সরঞ্জাম, আহতদের বের করার যন্ত্র, চিকিৎসার সরঞ্জাম ও অন্যান্য সহায়ক উপকরণ নিয়ে উদ্ধার কাজে অংশ চালাচ্ছেন কয়েকশো কর্মী। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, ভবনটিতে অনুমতি ছাড়া সম্প্রসারণ কাজ চলছিল। শিক্ষার্থীরা নামাজ পড়ার সময় হঠাৎ পুরো ভবনটি ভেঙে পড়ে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিত করে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, বিদ্যুৎ পরিষেবা নিশ্চিতের প্রচেষ্টা থাকলেও অপর্যাপ্ত অবকাঠামো, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, বিদেশি প্রতিষ্ঠানের ওপর অন্যায্য করের বোঝা বড় বাধা। এছাড়া দুর্নীতির কারণেও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালে বিবৃতিতে এমন তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মেধা সম্পদ বা আইপিআর এবং শ্রম অধিকার ইস্যুতে বিধিবিধান বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগ নেই বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। পাশাপাশি সরকার মেধা সম্পদ সংরক্ষণে যথেষ্ট সম্পদ বরাদ্দ করছে না বলেও জানায় স্টেট ডিপার্টমেন্ট। যদিও গেল দশকে তৈরি পোশাক কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তায় বাংলাদেশ উন্নতি করেছে বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট, তবে শ্রমিকরা সংগঠিত হওয়া এবং যৌথ দর কষাকষিতে তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আইনি বাধায় পড়ছে। সালে পণ্যের মূল্য বৃদ্ধি এবং উচ্চ আমদানির ফলে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট ভারসাম্যে উল্লেখযোগ্য ঘাটতি দেখা যায়। মোট বৈদেশিক মুদ্রার মজুদ ২০২১ সালের আগস্টে $৪৮ বিলিয়ন সর্বোচ্চ থেকে ২০২৪ সালে $২০ বিলিয়ন নিচে নেমে আসে। বাংলাদেশ ব্যাংকের মতে ২০২৫ সালের মার্চ মাসে তা সামান্য পুনরুদ্ধারের ফলে $২০.৪ বিলিয়ন পৌঁছে। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করে শেখ হাসিনা আমলের এমন দুটি পদ্ধতি অপসারণের জন্য কাজ করছে। এগুলো হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রদেয় বৈদেশিক মুদ্রার পরিশোধ বিলম্ব করা এবং বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা স্থানান্তরে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজনীয়তা। অবশেষে কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প ও নেতানিয়াহু। ফোনালাপে প্রধানমন্ত্রী আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। চলতি মাসের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের করা হামলার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে এই ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিয়ানমারের রাখাইন রাজ্য রোহিঙ্গা মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার পর সেনাবাহিনী তাদের গ্রাম ও মসজিদগুলো ধ্বংস করে সেখানে নিরাপত্তা ফাঁড়ি স্থাপন করেছে। সোমবার জাতিসংঘ সমর্থিত একটি তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে এই তথ্য। জাতিসংঘ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে রোহিঙ্গা গ্রাম, মসজিদ, সমাধি ও কৃষি জমি ধ্বংস করেছে। নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার একদিন আগে জাতিসংঘ সমর্থিত এই তদন্ত প্রতিবেদন প্রকাশ পেল।
2017 সালের অগস্টে জঙ্গি হামলার জবাবে অভিযান শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। জাতিসংঘ ওই সামরিক অভিযানকে আখ্যা দেয় জাতিগত নির্মূল অভিযান হিসেবে। গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। গাজা নিয়ে ট্রাম্পের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন হামাসের প্রতিনিধিরা। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নিহত হয়েছে আরও অন্তত 39 ফিলিস্তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। গাজায় রক্তপাত থামাতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই ট্রাম্প প্রস্তাবিত 20 দফার এক পরিকল্পনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, হামাসের আলোচক দল বর্তমানে এ পরিকল্পনা বিস্তারিতভাবে খতিয়ে দেখছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া পরিকল্পনায় গাজার স্থিতিশীলতা নিশ্চিতে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। তবে এ নিয়ে উদ্বেগ আছে ফিলিস্তিনিদের মাঝে। তাদের প্রশ্ন, এই আন্তর্জাতিক বাহিনী কাদের নিয়ে গঠিত হবে আর গাজায় তাদের ভূমিকায় বা কী হবে? এদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হওয়া যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। আমরা এই প্রস্তাবে সম্মত হয়েছি। এখন জরুরি হলো যুদ্ধ শেষ করা এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের এই শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। সমর্থন দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও গাজায় প্রতিদিন বাড়ছে নিহতের সংখ্যা। জায়নবাদীদের হামলায় এদিনও ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ঘরবাড়ি। বিশ্লেষকরা বলছেন, হামাস ও ইসরায়েল উভয় পক্ষই যদি আন্তরিক না হয় এ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। শেষ পর্যন্ত ট্রাম্পের এ উদ্যোগ কি শান্তির সমাধান আনবে, সেদিকে দৃষ্টি সবার। ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় এনঘেএন এবং হা-তিন প্রদেশ। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই প্রদেশের বাসিন্দা। তারা সবাই ভূমিধস ও প্রবল স্রোতে হওয়া সৃষ্ট বন্যার শিকার। প্রদেশ দুটির অন্তত 1 লাখ ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে। নষ্ট হয়েছে 10,000 একর জমির ধান ও ফসল।